তো কি বললাম, আয় এবং ব্যয়ের হিসাব একটি অর্থ বছরের জন্য কি কি খাতে আয় করবে, কি কি খাতে ব্যয় করবে। যদি সরকারের আয়ের পরিমাণ কম হয়, ব্যয়ের পরিমাণ বেশি হয়, তাহলে তাকে বলা হয় ঘাটতি বাজেট। সেই ঘাটতি কিভাবে মোকাবেলা করা যাবে তারও নির্দেশনা থাকে বাজেটের মধ্যে। সংক্ষেপে এই হচ্ছে কথা। আর একটি বাজেট যখন প্রণয়ন হবে তখনই বোঝা যায় কোন সব দ্রব্যের দাম বাড়তে পারে কিংবা কোন সব দ্রব্যের দাম কমবে। বিভিন্ন খাতে কত টাকা বন্টন আছে, কত টাকা বরাদ্দ আছে, তাও বাজেট থেকে জানা যায় এবং তা দেখে আমরা ধারণা করতে পারি যে দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কেমন, সামনের বছর এক বছর ধরে কেমন হতে পারে, এটিও বাজেট দেখে অনুমান করা সম্ভব হয়, যদি সবকিছু অন্যান্য অবস্থার মধ্যে অপরিবর্তিত থাকে। কারণ একটি বাজেট যখন প্রণয়ন করা হয় তখন পারিপার্শ্বিক কতিপয় সূচক অপরিবর্তিত থাকবে কিংবা যেমন চলমান রয়েছে তেমন থাকবে, এটাই অনুমান করা হয়। আর তা যদি অব্যাহত থাকে তাহলে প্রণীত বাজেট বাস্তবায়নের মাধ্যমে যেসব লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার কথা সেগুলো অর্জন হবে, এটি অনুমান। তো মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো দেশের প্রবৃদ্ধি কেমন তা দেখা, তারপর মুদ্রাস্ফীতি কত হয় তা ঠিক করা। একটি বাজেটে এই টার্গেটগুলো নির্ধারণ করা থাকে যে আগামী বছর এদেশের প্রবৃদ্ধি কত হবে, এই অর্থ বছর ধরে পুরো বছর ধরে গ্রোথ রেট কত হবে এবং পুরো সময় ধরে অর্থনীতিতে অ্যাভারেজে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি কেমন থাকবে, এই সম্পর্কিত তথ্য এবং প্রজেকশন সেগুলো বাজেটের মধ্যে থাকে। ওকে, তোমরা আমার এত সময় ধরে বলা কথার মধ্যে থেকে মূল কি ইনফরমেশন জানতে পেরেছো? মৌলিক ইনফরমেশন কি? বাজেটের মধ্যে একটা দেশের একটা এক বছরের জন্য আয় এবং ব্যয় হিসাব থাকবে। আয় কোন কোন খাত হতে কত টাকা আয় হবে এবং কি কি খাতে ব্যয় হবে। অধিকাংশ সময় আমাদের দেশের মতো অনুন্নত দেশে বাজেটটা ঘাটতি বাজেট হয়ে থাকে। তার অর্থ কি? আয় কম ব্যয় বেশি। যদি বাজেটে ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতি কিভাবে অর্থায়ন করা হবে, সেই ঘাটতি কিভাবে পূরণ করা হবে, কিভাবে মোকাবেলা করব, তারও নির্দেশনা বাজেটে থাকে। আর বাজেট প্রণয়নকালে দুটো মূল উদ্দেশ্য বিবেচনা রাখা হয়। সেই দুটো মূল উদ্দেশ্য কি বলেছে বলতো? অন্তত একটা প্রশ্ন উত্তর দাও। দুটি মৌলিক উদ্দেশ্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে, হ্যাঁ, এবং স্যার মুদ্রাস্ফীতি কেমন হবে। মুদ্রাস্ফীতি। প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি এই দুটোর একটা টার্গেট থাকে যে প্রবৃদ্ধি হবে 5%, 6%, 7%, মুদ্রাস্ফীতি হবে 2%, 3%, 4%, 5%, এরকম। এই দুটো টার্গেট ফুলফিল করার জন্যই বাজেটে সেভাবে প্রভিশন, সেভাবে নীতি প্রণয়ন করা হয়, বাজেটে সেভাবে পরিকল্পনা প্রণয়ন করা হয়। তো তোমাদের জন্য একটা ভালো সংবাদ হলো, বাজেট নিয়ে আমার কিছুটা আগ্রহ হয়েছিল, কিংবা বাজেট নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার স্পেশালাইজেশনটা মূলত ম্যাথমেটিক্যাল এবং কোয়ান্টিটেটিভ, যেটাকে বলা হয় থিওরিটিক্যাল ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, ওদিকে আমার বেশি আগ্রহ ছিল। করোনাকালীন সময়ে একটু দেশের অর্থনীতির ডাইনামিক্স গুলো বারবার পড়ার সুযোগ পাওয়ার কারণে বাজেট নিয়ে আমার মোটামুটি একটু পড়া এবং লেখা হয়েছে, যার ফলে তোমরা আমার কাছ থেকে টানা 3 বছরের বাজেট নিয়ে ইনফরমেশন পাবা এবং সেগুলো পত্রিকায় প্রকাশিত। স্পেশালি চিটাগাং এর যেটা লোকাল ডেইলি দৈনিক পূর্বকোণ, সেখানে 2019-20-এর বাজেট, 20-21-এর বাজেট, 21-22-এর বাজেট নিয়ে লেখা রয়েছে। তা আমি সেগুলোর জন্য তোমাদেরকে পত্রিকা যেতে বলবো না, কারণ তা অনেকের জন্য হয়তো একটু অসুবিধার। আমি কি করবো, আমার কাছে লেখা যে ড্রাফট আছে সেই ড্রাফট গুলো আপলোড করে দেব, তোমরা পড়বা। পড়লে এই পরপর 3 বছরের বাজেট, বর্তমান বছরের বাজেট, এসবের মধ্যে কিরকম পরিবর্তন হচ্ছে সেটা মোটামুটি কাজ করতে পারবে। তো তোমাদের জন্য একটু সুবিধা হবে নাকি? যেমন আমি প্রথমে কোন বাজেটটা নিয়ে
2021-22 এটা কি করবো? তো 22-23 লেটেস্ট বাজেট। বিশ একুশে বাজেট নিয়ে এটা হলো পাওয়ার পয়েন্টে তৈরি করা একটা বাজেটের সাইজ ছিল 5,76,000 কোটি টাকা। 2020-21 সালে যে বাজেটটা ছিল সেই বাজেটের সাইজ 5,76,978 কোটি টাকা। আগের বছরের তুলনায় সেটা 5% বেশি। অর্থাৎ এত টাকা ব্যয় করার পরিকল্পনা নিয়েছিল। তার মধ্যে উন্নয়ন বাজেট অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এডিপি কি মিন করে? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়ন বাজেট। সেই বাজেটের সাইজ 2,05,000 কোটি টাকা। তার মধ্যে নিজস্ব উৎস থেকে, মানে এগুলো ব্যয় করবে, উন্নয়ন খাতে ব্যয় করার কথা 2,05,145 কোটি টাকা। তার মধ্যে নিজস্ব উৎস থেকে ব্যয় করার কথা 1,34,000, আর বহি উৎস থেকে ব্যয় করার কথা 70,500। ওকে, এটি হলো 2020-21 সালের কথা। হ্যালো, জি স্যার।
ইউনুস, স্টার্ট মেসেজ করে যে হোয়াইট কালারের কথা বলছি। আমার ফোন এই না এখন মেয়েদের ভার্সিটি লাইফে খায় দিলাম বাবা এনে দিয়ে আরে মামন আরে আলামিন মাইক্রোফোন অফ কর। আলামিন ওকে, আমি একটু দুঃখিত। আমি জানি না, আমি তো একটা মিউট করে রেখেছি। মিউট করে রাখলে কি কথাগুলো রেকর্ডিং হবে? জানো তোমরা টেকনোলজি এক্সপার্ট নাকি তোমরা? না স্যার, হুম, না স্যার, আপনার কথাগুলো রেকর্ড হবে। হবে না? ওকে, ফাইন, ঠিক আছে। এখন আমি দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে সেই 2 বছর আগের বাজেটটা দেখাচ্ছি। এরপর গত বছরের বাজেট দেখাবো, তারপর এই বছরের বাজেট সম্পর্কে কথা বলবো, তাহলে তোমরা একটা ধারণা পাবা। তাহলে ওই বাজেটের আয়তন কত ছিল? 5,76,978 কোটি টাকা বাজেট। এর আগের বছরটা ছিল 5,23,000। ওয়েল, ওই বাজেটে, যেটা আমি 2020-21 বাজেটের কথা বলছি, সেখানকার টার্গেটেড গ্রোথ রেট ছিল 8.2% এবং ইনফ্লেশন 5.4%। ওকে, এই 5,76,000 টাকার মধ্যে এটা হলো ব্যয় ধার্য করা হয়েছে। তার মধ্যে আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3,79,000 টাকা। তো ন্যাচারালি এটা কি বাজেট? ঘাটতি বাজেট। আয় করবে কোন কোন খাত থেকে, সেগুলো কতগুলো নির্দেশনা ছিল। যেমন ধরো, একটা হলো NBR, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, রাজস্ব বোর্ডের মাধ্যমে 3,30,000 টাকা আয় করার পরিকল্পনা। তার মধ্যে কি কি খাতে? ভ্যালু এডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, ইনকাম ট্যাক্স, তারপরে ইম্পোর্ট ট্যারিফ, এসব। কর বহির্ভূত, এগুলো ছিল কর। আর কর বহির্ভূত 40,000 কোটি টাকা। NBR বহির্ভূত, এইগুলো হচ্ছে সবগুলো কি NBR এর মাধ্যমে আদায় করা পরিকল্পনা সরকারের। আর NBR বহির্ভূত টার্গেট ছিল 19,000 কোটি টাকা। আর অনুদানের পরিকল্পনা বা আশা ছিল 5,000 কোটি টাকার। এইভাবে 3,89,000 কোটি টাকা আয় আর ব্যয় 5,76,000 কোটি টাকা, যার ফলে। আর উন্নয়ন কর্মসূচি, ব্যয়ের খাতগুলো দেখো। ব্যয়ের খাতে উন্নয়ন কর্মসূচি, সেখানে ব্যয় করার পরিকল্পনা হলো 2,05,000 কোটি টাকা। তার মধ্যে নিজস্ব তহবিল থেকে 1,35,000 কোটি টাকা, অবশিষ্ট বৈদেশিক ঋণ। আমি জানি এই সমস্ত ফিগার মুখস্থ করা কিন্তু তোমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটি আমরাও তো মুখস্থ করি না, কিন্তু তুলনা করা কিংবা কোথায় কত পার্সেন্ট অ্যাটলিস্ট সেই অনুমান থাকা দরকার রয়েছে। একটা হলো উন্নয়ন বাজেট বা ADP, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আরটি হলো অনুন্নয়ন। অনুন্নয়ন বলা আসলে ঠিক না। যেমন ধরো, আমাদেরকে সরকার টাকা দেয়, হ্যাঁ, তো এটাকে এই টাইটেল যদি ব্যবহার করি, সেই ব্যয়টা হলো অনুন্নয়ন ব্যয়। তো কিন্তু শিক্ষকদেরকে বেতন দিচ্ছে, সেটাকে অনুন্নয়ন ব্যয় হিসেবে ধরাটা কি ঠিক? এজন্য আজকাল এটার নাম দেয়া হচ্ছে কি পরিচালনা ব্যয়। মানে ডেভেলপমেন্ট বাজেটের বাইরে যে বাজেটটা, সেটার নাম পরিচালনা বাজেট। তো কি কি খাতে ব্যয় হয়? অনুন্নয়ন বাজেট বলতে কি বোঝানো হয়? ভর্তুকি, প্রণোদনা, সাহায্য, অবসর ভাতা, কর্মচারীদের বেতন ভাতায় যেটা বললাম আমি, তারপরে দেশি বিদেশি সুদ, এগুলো। তো সেই খাতে ব্যয় হলো 2,40,000 কোটি টাকা। তাহলে উন্নয়ন ব্যয় কত বলেছিলাম? 2,05,000 কোটি টাকা। আর এটা হলো 2,40,000 কোটি টাকা। ওকে,
ঘাটতি 1,90,000 কোটি টাকা, যেটা আয় এবং ব্যয়ের মধ্যে ব্যবধান, যা কিনা জিডিপি 6%। এমনিতে ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা প্রেসক্রাইব করে থাকে জিডিপির 5% মতো ঘাটতি রাখার জন্য। ঘাটতি অর্থায়ন করার জন্য যেসব উৎস বা প্রক্রিয়া, দেশি বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি, এগুলো দ্বারা ঘাটতি অর্থায়ন করার পরিকল্পনা করা হয়ে থাকে। তার মধ্যে বৈদেশিক ঋণের পরিকল্পনা ছিল বা টার্গেট ছিল 85,000 কোটি টাকা। এর মধ্যে 13,000 কোটি টাকা ঋণ পরিশোধ বাবদ। ওকে, আমি মিউট করে দিয়েছি, নো ওয়ারিজ। হয়তো এরা ভুলক্রমে আনমিউট হয়ে যায়। ব্যাংক থেকে ঋণের পরিকল্পনা 88,000 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে 27,000 কোটি টাকা শুরুতে লক্ষ্যমাত্রা ঠিক করলো, পরবর্তীতে সেটা কমিয়ে 20,000 কোটি টাকাতে নামিয়ে আনা। কিছু সাশ্রয়ী খাত ছিল, এগুলো অনেক আগের বাজেটের কথা বলছি, 2 বছর আগের। জ্বালানি ভর্তুকি বাবদ ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয় হবে 5,000 কোটি টাকা। অর্থাৎ ওই সময় সরকার 5,000 কোটি টাকা ভর্তুকি না দিয়ে থাকতে পেরেছিল জ্বালানি খাতে। কারো ধারণা আছে কেন? সময় নষ্ট না করে আমি বলে দিচ্ছি কেন। কারণ হলো তখন বিশ্ববাজারে তেলের দাম খুব কম ছিল, সেজন্য 5,000 কোটি টাকা সরকার সেভ করতে পেরেছে। যদিও বর্তমানে মানুষের উপর একটা বোঝা চাপিয়েছে তেলের দাম বাড়িয়ে দিয়ে, কিন্তু এটা উচিত হয়নি আসলে। রপ্তানি কম হয়, এটা এখানে আমার একটা প্রশ্ন ছিল। ওকে, আমাকে কোনো প্রশ্ন করেছে? আমাকে কোনো প্রশ্ন করেছে তো? ওকে, আমি তো শুনিনি। আচ্ছা, তো ওকে আমি মিউট করে দিচ্ছি, শোনা যাচ্ছে না। হয়তো বুঝবা, এখানে তেমন টেকনিক্যাল কিছু নাই। সাশ্রয় কোন কোন খাতে হয়েছিল তা বলা হচ্ছে। একটা হলো জ্বালানি খাতে 5,000 কোটি টাকা সাশ্রয়। একটা হলো রপ্তানি পরিমাণ কম হওয়ার কারণে রপ্তানিতে যে ভর্তুকি দেয় সরকার, সেখানে টাকা বেঁচে গিয়েছিল প্রায় 2,000 কোটি টাকা। তারপর অনেকগুলো প্রতিষ্ঠান করোনাকালীন সময় বন্ধ ছিল, এজন্য সেখানে টাকা ব্যয় হয়নি। সাহিত্য সাহিত্য আদর্শ সাথে এসব উদ্বৃত্ত তহবিল থেকে রাষ্ট্রীয় কোষাগারে গিয়েছে প্রায় 15,000 কোটি টাকা, করোনাকালীন কথা বলছি। এবং অর্থ বছরের শেষ 3 মাসে লকডাউন ছিল, লকডাউন থাকায় এডিপিও বাস্তবায়ন হয়নি। তাহলে এডিপি বাস্তবায়ন না হলে সেখানে টাকা বেঁচে গিয়েছিল। আর সরকার যেসব প্রকল্প সমূহ, উন্নয়ন প্রকল্পের কথা বলছি, এডিপি কি কি প্রকল্প, অনেকগুলো প্রকল্প তোমরা জানো। মেগা প্রকল্প রয়েছে বাংলাদেশে চলমান, কোনোটা শেষ হয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি, এগুলো অ্যামাউন্ট কত তাও লেখা আছে, তোমরা দেখবা, দেখে একটা ধারণা নিবে যে। তারপর একটা কি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, পদ্মা সেতু, যেটা অলরেডি ফিনিশড, যদিও এরপরে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প সেটি রয়ে গেছে এখনো। তারপর মেট্রো রেল প্রকল্প, মাতাবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কত টাকা খরচ হওয়ার কথা সে আছে। তারপরে থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প, বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প, এগুলো হচ্ছে কতগুলো মেগা প্রকল্প। বাংলাদেশের জিডিপির পরিমাণ অনেকে জানা থাকে না, অ্যারাউন্ড 30 লক্ষ কোটি টাকার মতো। সামাজিক নিরাপত্তা বেষ্টনী ব্যয়, সোশ্যাল সেফটি নেট যেটিকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিতে যত বেশি ব্যয় করা যাবে ততই দারিদ্র্যকে মোকাবেলা করা সম্ভব। কারণ বাংলাদেশের অধিকাংশ অসংখ্য মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করার কারণে সামান্য একটু টালমাটাল হলেই দরিদ্রের সংখ্যা বেড়ে যায়, এবং যারা দরিদ্র আছে আগে থেকেই তাদের জীবনযাত্রা মাত্রাতিরিক্ত অবনতি ঘটে। সেজন্য এই খাতে ব্যয় করাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। সেখানে ব্যয় পরিমাণ ছিল 95,155 কোটি টাকা। পেনশন বাবদ বরাদ্দ 23,000 কোটি টাকা। করোনার আগ পর্যন্ত আসলে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 20% কাছাকাছি, কিন্তু করোনার কারণে নতুন করে দরিদ্র যোগ হয়েছে 22 বা 23%। এবং
শতকরা ৭৪% মানুষের আয় হ্রাস পেয়েছে করোনার কারণে। তো এটা হলো সংক্ষেপে কোন সময়কার বাজেট, কত বাজেটের কথা বলছি আমি? স্যার 2020। হ্যাঁ, 20-21। এবার 21-22 নিয়ে আমার যে ডিরেক্ট যে লেখাটা, সেই লেখাটা আমি তোমাকে অল্প কিছু কি পয়েন্ট দেখাচ্ছি। ওগুলো তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, এটা তেমন একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত না। এটা হলো করোনা অর্থনীতির দ্বিতীয় বাজেট। দ্বিতীয় বাজেটে সেটা ছিল 2021-22। কারো মনে আছে 20-21-এ যে বাজেটের কথা বলেছিলাম সেটা সাইজ কত ছিল? ইতিমধ্যে কেউ কারো মনে আছে? স্যার 5,76,000 কোটি। বলো কত? স্যার 5,76,000। সঠিক বলেছ, ভেরি গুড। এই যে তোমরা বলেছিলে। এখন এখন কি একটা ওয়ার্ড ফাইল হয়েছে, শেয়ার হয়েছে? জি স্যার। Okay. এটা হলো 2021-22 অর্থ বছরের বাজেট, এবং এটা সম্পর্কে একেবারে গোছানো একটা রাইট আপ আমি এটা আপলোড করবো, তোমাদেরকে পড়বা। সেই বাজেটের সাইজ মানে এর পরের বছরে, একটু আগে যেটা বললাম তার পরের বছরে বাজেটের সাইজ ছিল প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো, এবং ঘাটতির পরিমাণ 2 লক্ষ কোটি টাকা, এবং যা জিডিপি প্রায় 6.5%। ঘাটতি অর্থায়নের জন্য আগের মতোই সব বাজেটে একই অবস্থা। ঘাটতি অর্থায়নে বৈদেশিক খাত এবং আর তাছাড়া উন্নয়ন সহযোগী যারা আছে তারাও, মানে ফরেন এইড এবং গ্রান্টস, এটা তো এখানে যেসব কি পয়েন্ট, এডিপির জন্য বরাদ্দ ছিল 2,25,000 কোটি টাকা। এডিপির বাংলা কি? বার্ষিক উন্নয়ন কর্মকর্তা, মানে এটা হলো উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেটের বিপরীতে আরেকটা কি বাজেট বলেছে? পরিচালনা ব্যয়। পরিচালনা, ভেরি গুড, পরিচালনা বাজেট, যেটাকে এতদিন আমরা অনুন্নয়ন বাজেট বলতাম, অনুন্নয়ন খাত। কিন্তু নিজেদের গায়ে লাগছে বলে অর্থনীতিবিদরা আস্তে আস্তে নাম চেঞ্জ করে দিচ্ছে। তো উন্নয়ন এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য 2,25,000 কোটি টাকা, বাকিটা হলো অনুন্নয়ন খাতে। আর উন্নয়ন খাতের অধিকাংশ টাকায় ব্যয় করা হয়ে থাকে মেগা প্রকল্পে, যে মেগা প্রকল্পগুলোর নাম একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। এই বাজেটে কতগুলো, যেহেতু এটা একটা রাইট আপ ছিল, প্রবন্ধ, সেজন্য স্বাভাবিকভাবে আমরা ক্রিটিক্যাল ডিসকাশন করি, মানে সমালোচনা সহকারে বাজেটে বর্ণনা থাকে। সেখানে আমি বলতে চেষ্টা করেছি, বিশাল জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচি আওতায় আনা সম্ভব হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার প্রয়োজন হবে না। কারণ করোনার সময় তোমাদের মনে আছে, কিছুদিন পরে লকডাউন, আবার কিছুদিন পরে আনলক হয়, আবার যখন করোনা বিস্তার হয় তখন লকডাউন। তো এই জিনিসগুলোর জন্য যা দরকার ছিল সেটা কি, যদি সকল মানুষকে টিকা দেওয়া সম্ভব হতো তাহলে আর এই ধরনের লকডাউন দরকার ছিল না। তাই আমার সমালোচনা ছিল এরকম, স্বাস্থ্য খাতে যে 17,000 কোটি টাকার একটা বরাদ্দ, সেটা অপ্রতুল। এমনকি এর আগের বছরে দেখা গেছে স্বাস্থ্য খাতে যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল ওটা পুরোটা ব্যয়ও করতে পারেনি। এটা কি মিন করে? স্বাস্থ্য খাতের দৈন্যদশা। এবং দেখা গেছে কি এর আগের অর্থ বছরে, মানে এই মাত্র স্বাস্থ্য খাতে যা ব্যয় করার কথা ছিল তার মাত্র 20% ব্যয় করতে পারছে। তার মানে 80% টাকা ব্যয় করতে পারেনি। তার অর্থ কি দাঁড়াচ্ছে? মানে স্বাস্থ্য খাতের প্রতি কতটা নজর কম, কতটা উদাসীনতা তার প্রমাণ। যা বরাদ্দ ছিল তার মাত্র 20% ব্যয় করেছে, 80% ব্যয় করতে পারেনি। আর একটা ডিসমাল পিকচার, মানে ডিসমাল পিকচারের বাংলা অর্থ হলো ডিসমাল পিকচার। ডিসমাল শব্দটা কারো অর্থ জানা আছে সরাসরি? তোমরা তো অনেক ভালো ভালো ছেলে, ভালো ভালো ভোকাবুলারি আছে তোমাদের। ডিসমাল ডিসমাল শব্দের অর্থ কি জানো কেউ? ডিসমাল পিকচার আসলে আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না বলে তোমাদের হেল্প নিচ্ছি। দৈন্যদশা, দৈন্যদশা।
একটা দৈন্যদশা, তার একটা প্রমাণ হলো যে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির মাত্র 1/2 না, শতকরা 1/2 না, 1/2-এরও কম, 0.92 ভাগ। এর আগের বছর ছিল 0.84 ভাগ। শিক্ষা খাতেরও একই অবস্থা, যদিও টোটাল অ্যামাউন্ট অনেক বেশি দেখায়, কিন্তু শতকরা হিসাবে এই পরিমাণটা খুবই কম। তোমরা নিজেরা এবং আরো অনেকে 40 মিলিয়ন শিক্ষার্থী ঘরে বসেছিল, কিন্তু তাদের প্রয়োজনীয় ডিভাইস না থাকার কারণে ওরা অনলাইনে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি। বাট তারপরে 2021-22 অর্থ বছরে শিক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দ মাত্র 23,000 কোটি টাকা। সেজন্য আমার একটা পরামর্শ, বা আমাদের আরো অনেকের, উচ্চাভিলাষী যে সমস্ত খাত, সেসব খাতে বরাদ্দ কমিয়ে দিয়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা, এসব খাতে যদি বরাদ্দ বাড়ানো যায়, সেটি বরং জনগণের কল্যাণ, সমাজ কল্যাণ বেশি বেশি ভূমিকা রাখতে পারে। দেখো আরেকটা ডিসমাল পিকচার দেখো, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় প্রতিবেশী যতগুলো দেশ আছে সবচেয়ে কম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ গড়ে জিডিপির 6 ভাগ এই সোশ্যাল সেফটি নেট এই খাতে ব্যয় করে থাকে, যদিও ইউরোপে সেটা হলো শতকরা কত ভাগ? 20 ভাগ। এই লেখাগুলো তোমরা পড়তে পারছো তোমাদের সামনে? ওকে, কিন্তু বাংলাদেশে সেটা কখনো জিডিপি 3 ভাগের বেশি হয়নি, কখনো অতিক্রম করেনি জিডিপি 3 ভাগের বেশি। তাহলে এবার চিন্তা করতে পারো, এশিয়ার দেশগুলো তো জিডিপি 6 ভাগ, আর ইউরোপ আমেরিকাতে জিডিপির 20 ভাগ, সে জায়গায় বাংলাদেশ হলো মাত্র জিডিপি 3 ভাগ কিংবা তারও কম। কিন্তু সেখানে আরো যেটা অত্যন্ত সমালোচনা ইনভাইট করে, যেটা আমি এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন সাইন দিয়ে আমি লিখেছি, এটা প্রকাশিত একটা নিবন্ধ, পূর্বক্ষণে প্রকাশিত নিবন্ধ। এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় জিডিপি শতকরা 3 ভাগ, এই 3 ভাগ তাও হয়েছে কিভাবে জানো? সেখানে সঞ্চয়পত্রের সুদ বাবদ যে ব্যয় হয় ওটাকে ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা খুবই হাস্যকর। সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রটা কি? সরকার জনগণের কাছ থেকে টাকা ঋণ নেয়, আর ঋণ নিয়ে সেই ঋণের সুদ পরিশোধ করে। তো ঋণের সুদ যেটা পরিশোধ করে ওটাকে কি কোনোভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা যায়? হয়তো যায়, হয়তো যায় না, কিন্তু আমাদের বিবেচনা এটা কোনোভাবেই উচিত না। কারণ সঞ্চয়পত্র কিনেটা কারা? যাদের একটু সারপ্লাস অ্যামাউন্ট অফ মানি আছে তারা, তো তাদেরকে সুদ দেয়া হয়। তো সুদ তারা দিচ্ছে, এটা কি আল্লাহর ওয়াস্তে কোনো কিছু পাচ্ছে? মোটেই না। তারা সঞ্চয়পত্র কিনেছে, তার বিপরীতে সুদ পায়। সঞ্চয়পত্র না কিনে তারা অন্য কোথাও ব্যয় করতে পারতো, অন্য কোথাও বিনিয়োগ করতে পারতো, নয় কি? তখন তারা সেখান থেকে লাভ কিংবা সুদ অর্জন করতে পারতো। অথচ সঞ্চয়পত্র কিনছে, আর সঞ্চয়পত্রের জন্য যে সুদ পেমেন্ট করা হচ্ছে ওটাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে ফেলা হয়েছে, এবং ওইটা হিসেব করে জিডিপি 3 ভাগ হয়। তাহলে ওটা যদি বাদ দেওয়া হয়, নিশ্চয়ই 3 ভাগের চেয়ে কমে যাবে। এই কারণে এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। করোনার সময় তোমরা লক্ষ্য করেছো সরকারের ব্যয়ের একটা বড় খাত ছিল করোনা প্রণোদনা প্যাকেজ। সরকার প্রায় 1,28,441 কোটি টাকার সর্বমোট 23টা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, যেটা জিডিপি শতকরা প্রায় 5.5 ভাগের কাছাকাছি। কিন্তু এটি ব্যাপক সমালোচনা পেয়েছে, কিন্তু তারপর এটা দরকার ছিল। কথা হচ্ছে এটি কি সরকারের জনগণের প্রতি কোনো
এই দয়া কিংবা এমন কোনো কিছু যেটি সরাসরি জনগণ পেয়েছে কিন্তু তার বিপরীতে কিছু দিতে হয়নি, বিষয়টা এরকম না। আসলে যেটা বোঝাতে চেয়েছি, এই প্রণোদনা যা দিছে ইনসেনটিভ, সেগুলো অধিকাংশ ছিল ব্যাংক নির্ভর, তার মানে এগুলো লোন। এটাও ছিল লোন, ঋণ। হয়তো আগে ঋণ পাওয়া যেত না, ওই সময় করোনার সময় এই ঋণটা সহজলভ্য হয়েছিল, কিন্তু এই ঋণের টাকাগুলো ঠিকই পরিশোধ করতে হবে, করছে কিংবা করবে এরকম। আর এটা অনেক কিছুটা সমালোচনা পেয়েছে। যত সমালোচনা এটা খুবই দরকার ছিল। প্রথম কথা হলো এটা খুবই দরকার ছিল, কারণ বিশ্বের সকল অর্থনীতি যারা মোটামুটি দেয়ার মতো সবাই করোনার সময় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তো এটার যে অসুবিধার দিকটা ছিল তা হলো, যাদের জন্য এই প্যাকেজটা ঘোষণা করা দরকার ছিল কিংবা যারা সুবিধাভোগী বেনিফিশিয়ারি হওয়া দরকার ছিল, তারা না হয়ে অন্যরা এই সুবিধাটা নিয়ে নিয়েছে। কারা সুবিধা নিয়েছে? যাদের যাদের সক্ষমতা আছে, যাদের এই ঋণ নেওয়ার জন্য কি জানি মর্টগেজের বাংলা কি, বন্ধক বন্ধক দেওয়ার মতো কোনো সম্পদ আছে, তারাই এই ঋণগুলো পেয়েছে। আর যারা এরকম বড় মানুষ অর্থাৎ সম্পদশালী বিত্তশালীরা যখন ঋণ নেয়, সে ঋণের অধিকাংশই কি হয়ে যায় জানো? অধিকাংশই খেলাপি হয়ে যায়। আর ঋণ খেলাপি যখন হয়, তখন তার ভারটা বহন করতে হয় সাধারণ জনগণকে, অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তাদেরকে ঋণ খেলাপি হওয়ার কারণে, ঋণ খেলাপি শব্দের অর্থ কি? ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সে ঋণ পরিশোধ না করা, ওটা হলো ঋণ খেলাপি। তো পরিশোধ যখন করে না, পরিশোধ না করার কারণে কি হয়? ওই ব্যাংকগুলো যখন ঋণ বিতরণ করে, ঋণ দিয়ে থাকে, তখন তারা উচ্চ হারে সুদ ধার্য করে। কারণটা কি? কারণ হলো অল্প কজনের কাছ থেকে যদি বা কিছু সংখ্যকের কাছ থেকে যদি ঋণটা আদায় করতে পারে, তো তাদের কাছ থেকে সুদে আসলে প্রচুর পরিমাণ আদায় করে ফেললো। এতে করে যারা ঋণ খেলাপি, তারা যত টাকা মেরে দিয়েছে, যত টাকা আত্মসাৎ করেছে, ওইটা সহ তুলে নিয়ে চলে আসে। কারা? ব্যাংকওয়ালারা, যারা ঋণ সরবরাহ করে তারা। কেন উচ্চ সুদ হার কেন আমাদের দেশে ঋণের? কারণ হলো খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। তার কারণটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। খেলাপি ঋণের কারণে যারা ঋণদাতা তারা যেন ক্ষতির মুখে না পড়ে, সেজন্য যাদের কাছ থেকে ঋণ আদায় করতে পারবে তাদের উপরে বিশাল একটা ভার চাপিয়ে দেয়, এবং সেটা হলো উচ্চতর সুদের হার। এজন্য এই বিশাল বিশাল অঙ্কের প্রণোদনা প্যাকেজ দেওয়ার পরেও আসলে দারিদ্র্যকে ঠেকানো সম্ভব হয়নি। যাদের কাছে ঋণটা যাওয়ার কথা ছিল, তাদের ব্যাপারে এইরা ব্যাংকগুলো খুবই উদাসীন ছিল। অর্থাৎ গরিব দুঃখী যাদেরকে ঋণ দিয়ে একটা অবস্থানে রাখা, অর্থনৈতিক জীবন এবং সামাজিক জীবন, জীবনযাত্রা, স্বাভাবিক একটা জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য, সেদিকে ওইসব মানুষের দিকে ঋণদাতাদের তেমন একটা মনোযোগ ছিল না। তো এরপরে সংক্ষেপে আমি কতগুলো এই ইন্ডিকেটর মানে সূচক এর কথা উল্লেখ করে, একটা সূচকগুলো কি, যেমন ধরো প্রবৃদ্ধি প্রত্যাশা ছিল 8.2 হ্যাঁ এর আগের বার, কিন্তু করোনার কারণে সেই প্রবৃদ্ধি 6.1 রিভাইজ করে নামানো হয়, কিন্তু ফাইনালি এটা আসলে 6 হয়নি, 5.6। তারপরও এই প্রবৃদ্ধি করোনাকালীন সময়ে অধিকাংশ অর্থনীতির চেয়ে আমাদের প্রবৃদ্ধিটা ছিল দেখার মতো। এখন সেটা যেভাবে হোক হয়েছে, কারণ বাংলাদেশের মানুষগুলো করোনাকে অত বেশি ভয় না পেয়ে যে যেখানে যেভাবে পেরেছে কাজ করেছে। আর যখন আনলক হয়েছে, লকডাউন থেকে আনলক হয়, তখন কাজের মাত্রা অনেক বেড়ে যায়। এভাবে যেখানে পার্শ্ববর্তী দেশগুলো ঋণাত্মক প্রবৃদ্ধি মানে টোটাল আউটপুট কমে গেছে, সেই জায়গায় আমাদের আউটপুট প্রায় 6 মতো বেড়েছে। এটা একটা বিশাল অর্জন বাংলাদেশের জন্য। ওকে, এবার আমি একেবারে লেটেস্ট বাজেটটা নিয়ে কথা বলবো, তারপর তোমাদের ক্লাস শেষ করে দেবো। দেখি এটা কোথায় রেখেছি।
ওকে, লেটেস্ট বাজেট মানে হলো 2022-23 বাজেট, যেটি শুরু হয়েছে কত তারিখ থেকে? জুলাই মাসের 1 তারিখ থেকে। চলবে কোন দিন পর্যন্ত? 2023 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত। যার সাইজ হলো 6,78,000 কোটি টাকা, 6,78,064 কোটি টাকা। এটি হলো বাজেটের সাইজ। তো প্রত্যেক বাজেটের প্রণয়ন করার সময় মন্ত্রীরা বিভিন্ন রকমের তাদের মন গড়া অথবা মন গড়া না হলেও পরিকল্পিতভাবে কিংবা কনস্ট্রাকটিভ, ক্রিয়েটিভ, সৃজনশীল কোন স্লোগান নির্ধারণ করে থাকে, অর্থাৎ বাজেটের একটা টাইটেল ঠিক করে কিংবা মটো যেটাকে বলে। তো সেই মটোটা ছিল রিটার্ন, মানে 2022-23 সালে বাজেটের মটোটা কি ছিল? রিটার্ন টু দ্য পাথ অফ ডেভেলপমেন্ট, লিভিং দ্য কোভিড-19 বিহাইন্ড। মানে কোভিড-19 কে পিছন দিকে ফেলে দিয়ে কোভিড, একটা বাংলা করেছে এরকম, কোভিড এর অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন। এটি ছিল এই বাজেটের কি মটোটা মনে থাকবে? মানে স্লোগানটা কি বা থিমটা কি? কোভিড এর অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা পরিবর্তন, যেটা বোঝাতে চেয়েছে আমরা উন্নয়নের মহাসড়কে ছিলাম, কোভিড উন্নয়ন বাধাগ্রস্ত করেছে, বর্তমান বাজেট আবার সেই উন্নয়নের সড়কে আমরা ফিরে যাব, এ ধরনের একটা পরিকল্পনা, এ ধরনের একটা আশা। সো নন ডেভেলপমেন্ট বাজেট বা পরিচালনা সহ অন্যান্য খাতে ব্যয় হলো 4,71,000। তাহলে টোটাল বাজেটের সাইজ মনে রাখবো আমরা, টোটাল ব্যয় কত? 6,78,064 কোটি টাকা। তার মধ্যে পরিচালনা অর্থাৎ নন ডেভেলপমেন্ট বাজেট হলো 4,31,998 কোটি টাকা, আর ডেভেলপমেন্ট বাজেট হলো 2,46,066 কোটি টাকা। তুমি যদি এই দুটো যোগ করো, এই যোগফল গিয়ে 6,78,064 কোটি টাকা হবে। একটা হলো ডেভেলপমেন্ট বাজেট, একটা হলো নন ডেভেলপমেন্ট বাজেট। এবার নন ডেভেলপমেন্ট বাজেট বা পরিচালনা বাজেটে ব্যয় হয় কোন কোন খাতে? ব্রডলি এই 3টা খাত, যেটা আগেও দেখেছিলাম, ভর্তুকি, প্রণোদনা, সাহায্য, অবসর ভাতা, তারপরে কর্মচারীদের বেতন, দেশি বিদেশি সুদ ব্যয়। এই বাজেটের টার্গেট কি? গ্রোথ টার্গেট হলো 7.5%, বর্তমান যেটা চলছে বাজেট। প্রবৃদ্ধি টার্গেট হলো 7.5%, এবং এটা জিডিপি সাইজ 44 লক্ষ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হলো 4,33,000 কোটি টাকা। বাজেটের সাইজ কত? বলো। হ্যালো, তোমরা আছো? স্যার 4,33,000 কোটি টাকা। হয়নি। বাজেটের টোটাল সাইজ কত 2022-23 সালের? 6,78,000 কোটি টাকা, তাই না? তোমরা ভুলে গিয়েছ। তার মধ্যে এটা হলো ব্যয়, তার মধ্যে আয়ের লক্ষ্যমাত্রা হলো 4,33,000 কোটি টাকা। তাহলে ন্যাচারালি এটা কি ধরনের বাজেট? ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট বের করার জন্য কি করতে হবে তাহলে? তুমি ওই 6,78,000 থেকে 4,33,000 কোটি টাকা বাদ দিলে যেটা হবে সেটাই হলো ঘাটতির পরিমাণ। সেই ঘাটতির পরিমাণ নিশ্চয়ই কত? 2,35,064 কোটি টাকা, ওই আয় আর ব্যয় ব্যবধান যেটা। ওকে, তো সরকার যেটা আয় নির্ধারণ করেছে, আয় ধার্য করেছে 4,33,000 কোটি টাকা, এর মধ্যে এনবিআর এর মাধ্যমে আয় করা পরিকল্পনা 3,70,000 কোটি টাকা, আর বাকিটা এনবিআর বহির্ভূত 18,000 কোটি টাকা, এবং আয়কর ব্যতীত প্রাপ্তি, কর ছাড়া পরিকল্পনা আছে 45,000 কোটি টাকার আয় করার। দেখি তোমরা এগুলো বুঝো কিনা তা জানার জন্য একটা প্রশ্ন করছে। সেটা হলো, সরকার কর বাদে অন্য কোত্থেকে আয় করে থাকে, একটা এক্সাম্পল দিতে পারে? কারো জানা আছে?
এই যে স্যার বলছি কর বাদে আসলে আপনি আমাদের যে আয়ের খাত, কর, স্যার, স্যার আসসালামু আলাইকুম, বলো। আপনি কি বলতে চাচ্ছেন যে আয়ের খাত? হ্যাঁ হ্যাঁ, আয়ের খাত। কর ছাড়া আয়ের স্যার আরেকটা খাত তোমাদের চোখে পড়ে, তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা স্যার আঘাত জরিমানা, স্যার জরিমানা, জরিমানা। হতে পারে জরিমানা। শিল্প হতে পারে, কৃষি হতে পারে, হ্যাঁ হ্যাঁ। শিল্প কৃষি এসব, আচ্ছা। তারপর শিল্প রপ্তানি। কৃষিতে না, শিল্প কৃষি থেকে যে আয়গুলো করে থাকে সে কিন্তু ট্যাক্স করের মাধ্যমে করে থাকে। আমি জিজ্ঞেস করছি কর বাদে। কর বাদে যেমন স্যার রেমিটেন্স, স্যার। সেবা, আরে সেবাও বাবা, হতে পারে। রেমিটেন্স বুঝো? রেমিটেন্স মানে বিদেশ থেকে যে টাকাটা পাঠায় সেটা হলো রেমিটেন্স। ওইটা সেবা না, হতে পারে, সেবা খাত। সেবা খাত থেকে আয়, সরকারের আয়ের কথা বলছি। যেমন তোমরা কি রেভিনিউ স্ট্যাম্প কিনো মাঝে মধ্যে? জি রেভিনিউ স্যার, কিনো? জি স্যার। তোমরা কি এই কেন এই যে মাঝে মধ্যে বন্ড 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 আছে, স্যার। এই ডিট করার জন্য দলিল দলিল কিনো না মাঝে মধ্যে? কি বলে স্ট্যাম্প স্যার, স্ট্যাম্প। স্ট্যাম্প, স্ট্যাম্প কিনো? এগুলো স্ট্যাম্প। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সরকার কিভাবে আয় করতে হবে। তুমি ভালো এক্সাম্পল দিয়েছে কোনটা, যেমন ফাইন করে অনেক সময়, এটাও সরকার আয়ের একটা উৎস, কিন্তু সেটা কর নয়, নন ট্যাক্স রেভিনিউ। স্যার টোল, সেতুর যে টোল, ওটাও কি করের মধ্যে অন্তর্ভুক্ত ওটা হবে? করের মধ্যে পড়ে। টোলের বাই ডেফিনিশন টোল মানে কর। ওকে, সো এই বাজেটের এই টার্গেট কত? ইনফ্লেশন, ইনফ্লেশন রাখার পরিকল্পনা হলো 5.6%। ওকে, সো 5.6% ইনফ্লেশন, কিন্তু এই ইনফ্লেশন টার্গেট আসলে মেনটেন করতে পারবে কিনা সেটি। টোল যেটা বললা, টোলের বাংলা কি জানো? টোলের বাংলা তো মনে হয় টোলই না, এটা কোনো বাংলা করেছে? এটি কিন্তু প্রচলিত অর্থে যে ট্যাক্স বলা হয় সেটি না, মানে এনবিআর এর মাধ্যমে, বোর্ড অফ রেভিনিউ এর মাধ্যমে সংগৃহীত নয় এটি। হয়তো সরকার ভিন্ন কোনো সংস্থাকে দায়িত্ব দিয়ে থাকে, সেখান থেকে টোল আদায় করে, এবং সেটি সরকার অবশ্যই আয়ের একটি উৎস। সো ইনফ্লেশন ঘাটতি বাজেটকে অর্থায়ন করার জন্য, ফাইন্যান্সিং এর জন্য কিভাবে হতে পারে? দেশি বিদেশি ঋণ এবং সঞ্চয়পত্র বিক্রির টাকা থেকে ঘাটতি মেটানো হয়। ঘাটতির পরিমাণ বলা আছে, দেখিয়েছে আমরা 2,35,000 কোটি টাকা, বৈদেশিক উৎস থেকে 98,000 কোটি টাকা, আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,46,335 কোটি টাকা। তার মধ্যে ব্যাংক থেকে সরকার ঋণ সংগ্রহ করে 1 লক্ষ, ঋণ সংগ্রহ করার পরিকল্পনা আছে 1,06,000 কোটি টাকা। তো ব্যাংক থেকে সরকার যত বেশি ঋণ নেবে ততই এটা দেশের জন্য মন্দ। মন্দ কেন? যদি ব্যাংক থেকে সরকার ঋণ নিয়ে নেয় তাহলে সাধারণ মানুষের জন্য টাকা থাকে না ব্যাংকে। তো সরকারি ঋণ আর ব্যক্তিগত ঋণটা যেরকম উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়, সরকারি ঋণ অতটা উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় না বলে সবাই সরকারি ঋণের এতটা বিরোধিতা করে। ওকে, করমুক্ত আয়ের সীমা মানে কত টাকা পর্যন্ত আয় হলে তোমাকে কর দিতে হবে না, সেগুলো নির্ধারণ করা আছে। এটা একটা তুলনা করার জন্য 2009-10 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা ছিল 1,65,000 টাকা। 2020-21 অর্থ বছরে 3 লাখ টাকা হয়ে গেছে, মানে যাদের আয় 3 লাখ টাকা পর্যন্ত ওদেরকে কর দিতে হতো না, এবং পরের বারও এটাকে বহাল রাখা হয়েছে। শিক্ষা বরাদ্দ কিছুটা বেড়েছে, কিন্তু তাও জিডিপির হিসাবে সামান্য। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল। শুনছি, বলো। যদি মানে সরকার যেহেতু এটা বাড়াইছে, মানে 3 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না, তাহলে তো কর মানে কর সংগ্রহের পরিমাণটা কি কমে যাচ্ছে না কম্পারেটিভলি, মানে আয়কর? হ্যাঁ, এটা তোমার বিবেচনা হয়তো বা সঠিক, কিন্তু মানুষের তো আয় বেড়ে গেছে। আয় বেড়ে যাওয়ার কারণে ওই স্ল্যাব গুলো বাড়িয়ে দিয়েছে, এতে করে কিছু মানুষকে হয়তো বা কর থেকে রেয়াত পাচ্ছে। কিন্তু যে মানুষগুলোর আগে ইনকাম 1,65,000 টাকা ছিল 2009-10 সালে, এটা কিন্তু 9-10 সালের কথা, দেখো কত বছর আগের কথা।
10 বছর 11 বছর আগের কথা। সে তুলনায় মানুষের আয়, অনেকের আয় দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু সেই বিবেচনায় আসলে ওদের 1,65,000 টাকা যাদের তখন যাদের আয় ছিল, তাদের জীবনযাত্রা যা ছিল, বর্তমানে যাদের আয় 3 লাখ টাকা, তাদের জীবনযাত্রা সেম। সেজন্য ওই বিবেচনায় আসলে তুমি বলতে চেয়েছো যে করের ভিত্তিটা কমে যাচ্ছে, না কমে যাবে না, কারণ হলো মানুষের আয় বেড়েছে। শিক্ষায় বরাদ্দ কিছুটা বেড়েছে, কিন্তু খুবই নগণ্য। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা খাতে মোট 81,449 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, যেটা আগের বছর ছিল 71,000 কোটি টাকা। স্বাস্থ্যে তাও বরাদ্দ 4,000 কোটি টাকা বেড়েছে, 5.4%, যেটা বাজেটের। আগের অর্থ বছরে 32,000 কোটি টাকা, বর্তমান অর্থ বছরে 36,000 কোটি। ভর্তুকি দেয়া মানে হলো দাম কমা। সারে ভর্তুকি 16,000 কোটি টাকা, আগে যেটা ছিল 12,000 কোটি টাকা। উদ্দেশ্য কি? যাতে করে দাম কমে। প্রতিবন্ধীদেরকে ভাতা, মাসিক ভাতা আগে 750 টাকা করে দেয়া হতো, এখন সেটা 100 টাকা বাড়িয়ে 850 টাকা করার পরিকল্পনা। আর প্রতিবন্ধীর সংখ্যা আগে কত সংখ্যককে দিত, সেই তুলনায় বর্তমানে ওই সংখ্যাটা বাড়ানো হয়েছে। টার্গেটেড নাম্বার অফ ডিসেবল। 2021-22 সালে 20,08,000 প্রতিবন্ধী, তাদেরকে মাসে 750 টাকা করে দিত, আর এখন সেটা ধার্য করা হয়েছে 23,65,000, এবং তাদের জন্য মোট বরাদ্দ হলো 2,429 কোটি টাকা। সড়ক এবং রেলে অ্যালোকেশন বেড়েছে। 21-22 অর্থ বছরে এই বরাদ্দ ছিল 28,000 কোটি টাকা, এবং বর্তমানে তা 31,000 কোটি টাকা, যেটা কিনা ডেভেলপমেন্ট বাজেটে প্রায় 12%। দাম কমে কেন? কর কমিয়ে দিলে দাম কমে। কিছু কিছু দ্রব্য সেবা থেকে কর কমানো হয়েছে, কিছু দ্রব্যের উপর কর বাড়ানো হয়েছে। এক্সাম্পল, এসি এবং নন এসি রেস্টুরেন্ট, সেখানে ভ্যাট কমানোর প্রস্তাব করা। তোমরা এখন রেস্টুরেন্টে বেশি খেতে পারবা, বেশি বেশি যেতে পারবা। শারীরিকভাবে যারা ডিসেবল, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য ওই যে স্পেশালাইজড হুইল চেয়ার, এই জিনিসগুলো কিন্তু আমি সংগ্রহ করছি অন্য জায়গা থেকে, এগুলো আমার লেখা না। হ্যাঁ, এর আগে যেটা দিলাম গত বাজেট নিয়ে, সেটা সম্পূর্ণ আমার। এটা অন্য জায়গায়, এটা প্রথম আলো থেকে, এবং প্রথম আলো এবং ডেইলি স্টার এখান থেকে সংগ্রহ করা। হুইল চেয়ার, এটা আমদানিতে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে হুইল চেয়ারের দাম কমবে। কাজু বাদাম, বেশি বেশি কাজু বাদাম খেতে পারবা, মাত্র 25% থেকে শুল্ক কমিয়ে 1% করা হয়েছে। আরো কয়েকটা দ্রব্য, মুড়ি, চিনি, হাঁস মুরগি, গবাদি পশু, খাবার তৈরি উপকরণ, এসবে কর ছাড় দেয়া মানে হলো এসবের দাম কমে যাওয়া। হ্যান্ড টাওয়েল, পেপার টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট, এসব। পরিবেশের দিকে লক্ষ্য রেখে পাবলিক টয়লেটের উপরে কর ছাড় দেওয়া হয়েছে। এলপিজি, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, বেশি করে যদি কেনা হয়, বাল্ক পারচেজ, বিপুল পরিমাণে যদি একসাথে কেনো, সেক্ষেত্রে ভালো একটা ছাড় পাওয়া যাবে। সুতাতে ভ্যাট কমানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী কতগুলো কিছু মানুষ আছে যারা পড়ার উপকরণ, এর জন্য এক ধরনের ডিভাইস ব্যবহার করে, ওটার উপর কর কমানো হয়েছে। একইভাবে হিয়ারিং ইম্পেয়ার্ড যারা, তাদেরও ডিভাইসের উপর কর কমিয়ে দেওয়া হয়েছে। আর যাদের যেসব দ্রব্যের দাম বাড়তে পারে, যেমন ধরো ল্যাপটপের দাম বাড়বে, এটা নিয়ে আমি চরম ক্রিটিক্যাল। ল্যাপটপের দাম বাড়ানোর
কোনো নীতি হাতে নেওয়া ঠিক না, কারণ আমরা ডিজিটালাইজেশনের জন্য চেষ্টা করছি, হচ্ছে। সেক্ষেত্রে ল্যাপটপের দাম কমানো উচিত, কিন্তু এটার উপরে শুল্ক বেড়েছে, তাই দাম বাড়বে। তারপরে গাড়ির দাম বাড়বে, এটার সাথে আমি একমত। এটা আমাদের যাদেরই বিপক্ষে যাক না কেন, গাড়ির উপরে সম্পূরক শুল্ক দেখছো 200% থেকে বাড়িয়ে 250% করছে। 3000 সিসির গাড়ি 350% শুল্ক এখন দিচ্ছি, সেই জায়গায় এটাকে করা হয়েছে 500%, 5 গুণ দাম বেড়ে। মানে এটা কিনতে যত টাকা লাগে তার চেয়ে 5 গুণ বেশি টাকা শুল্ক দিতে হবে, ট্যাক্স দিতে হবে সরকারকে। আর বেশি সিসির গাড়িতে সেটা 500%ই আছে এখনো। আর কি সব দ্রব্যের দাম বাড়ানো হয়েছে? বিড়ি সিগারেট, আমি এটার সাথে খুবই একমত। এটার উপরে শুল্ক যে হারে বাড়িয়েছে আরো কয়েক গুণ বাড়ানো উচিত, যাতে করে এটা কনজাম্পশন জিরোতে নেমে। তবে সরকার অত বাড়ায় না, আমরা বললে হবে না, কারণ হলো একেবারে যদি কনজাম্পশন জিরো হয় তাহলে তো সরকার কোনো ট্যাক্স পাবে না। সেজন্য ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিটের উপরে 15% ভ্যাট ইম্পোজ করা হয়েছে, যার ফলে ওটার দাম, ট্রেনের ভাড়া বেড়ে যাবে। বিদেশি লিফট, তার উপরও ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, হাই টেরিফ, দাম বাড়বে। এটাকে তোমরা সমর্থন করো নাকি সমর্থন করো না, দেখে তোমরা তোমাদের কমন সেন্স কি বলো। লিফটের উপর হাই রেটে ট্যাক্স ইম্পোজ করছে সরকার, বিদেশ থেকে যেগুলো আসবে। এটা তোমরা সমর্থন করো নাকি করো না? করি স্যার। সমর্থন করো। করি। করো না, এটা করার পেছনে দুইটা কারণ। হ্যাঁ, একটা কারণ হচ্ছে লিফট ব্যবহারকারী কারা, যাদের আয় বেশি তারা, তো তারা ট্যাক্সের আওতায় পড়বে, তাদের কাছ থেকে ইনডাইরেক্ট ট্যাক্স সংগ্রহ করতে পারবে, এটা একটা। আরেকটা হলো দেশের ভিতরে এই শিল্পটা ম্যাচুরিটি পাবে। যদি বাইরের লিফটের দাম বেশি হয়, তখন বাইরের লিফট না কিনে দেশের লিফট কিনবা, দেশে উৎপাদিত। আদৌ উৎপাদন হয় কিনা, হয় না, হয়তো বা অ্যাসেম্বল হয়, তো সেগুলো অভ্যন্তরীণ শিল্পের কি ঘটবে, ম্যাচুরিটি পাবে। রেডি টু কনজিউম কফি, এটা আমার ডাইরেক্ট বিপরীতে গিয়েছে। সারাদিন একটু একটু কফি খাই, একটাই জিনিস খাই, এটার উপরও ট্যাক্স ইম্পোজ করেছে 20% দাম বাড়ে। তো এই হলো অতি স্বল্প পরিসরে বাজেট সম্পর্কিত আলোচনা। 11টা বেজেছে। আমি এই 3টা বাজেটে ছোটখাটো যা আছে ইনফরমেশন গুলো আপলোড করব, তোমরা পড়বা। একটু সাধারণ ধারণা হয়েছে না বাজেটটা কি? অবশ্যই স্যার। ওকে, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আসলে সরকার যে ভর্তুকি দেয় বিভিন্ন